দলের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। দুপুরে সচিবালয়ে এই বৈঠক হবার কথা রয়েছে। স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। এরপর নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। আজ রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর আগে গত রবিবার প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। সকালে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। এছাড়া দুপুরে জমা দেবে বিএনপি। তফসিল অনুযায়ী এসব মনোনয়নপত্র বাছাই করা হবে ১৬ আগস্ট। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোট গ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে। প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। চট্টগ্রাম ৪ আসনটি বর্তমানে শূন্য থাকায় মোট ভোটার ৩৪৯ জন। সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খানের প্রতিহিংসায় ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় এনবিআরের বহু কর্মকর্তা কর্মচারী। আন্দোলনের অজুহাতে নজিরবিহীন শাস্তির মুখে পড়েছেন অর্ধশত কর্মকর্তা। আবার তার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়েছেন কেউ কেউ, যার প্রভাব পড়ছে রাজস্ব আদায়ে। ভুক্তভোগীদের অনেকেই আব্দুর রহমানের বিরুদ্ধে ঘুষ দুর্নীতিরও অভিযোগ এনেছেন, চেয়েছেন তদন্ত। রুহুল আমিনের রিপোর্ট। এই ব্যক্তি একটি কর অঞ্চলের সাবেক কর্মচারী। সামাজিক মর্যাদাহানির আশঙ্কায় ক্যামেরায় চেহারা দেখাতে রাজি হননি। এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খান যখন ডেপুটি কর কমিশনার, তখন ২ বছরের বেশি সময় ছিলেন তার অফিস সহকারী। দীর্ঘ বছর সুসম্পর্ক ছিল তাদের। ওনার সাথে এত গভীর সম্পর্ক দেখা হলে আমারে খুব আদর করতো, করতো। ২০২৪ সালে একটি টেলিভিশন চ্যানেলে ওই ব্যক্তির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খবর প্রচার হয়, যা আমলে নিয়ে আব্দুর রহমান তাকে চাকরিচ্যুত করেন। আমার কমিশনার উনি ফোর্স দিয়ে আমারে সাসপেন্ড করাইছে। দুর্নীতির অভিযোগে অধীনস্থদের চাকরিচ্যুত করা আব্দুর রহমান কি দুর্নীতিমুক্ত? তার সাবেক এই সহকারী জানান, আর ১০ জন অফিসারের মতোই আব্দুর রহমানও নিয়মিত ঘুষ খেতেন। সবাই মনে করেন যেইভাবে ট্যাক্স অফিসে যেভাবে করে ওইভাবে উনিও করছে। এখন উনি পরে তো মনে করেন প্রমোশন হওয়ার পর না উনি ওনার দেখায় যে আমি খুব দুধা দোয়া। এসিটি থেকে ডিসিটি প্রমোশন পাওয়ার পর আমার সার্কেল আসছে। সে সময় তো মনে করেন সবকিছুই এমনি করতো, লেনদেন করত। সুসম্পর্ক থাকা সত্ত্বেও একটি সংবাদ আমলে নিয়ে আব্দুর রহমান কেন একজন কর্মচারীকে চাকরিচ্যুত করেন, এমন প্রশ্নের উত্তর জানতে কর অঞ্চলটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তাদের ধারণা, অতীত জানাই কাল হয়েছে সেই কর্মচারীর জন্য। আব্দুর রহমানের প্রতিহিংসার শিকার হয়েছেন আরও বহু কর্মকর্তা কর্মচারী। তাদেরই একজন বিসিএস ২৯ ব্যাচের কর্মকর্তা, দ্বিতীয় সচিব আব্দুল আহাদ। ২০২৪ সালে সেপ্টেম্বরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। লেখাপড়া শেষে নিয়ম মেনে কর্মস্থলে যোগ দেন তিনি, কিন্তু তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ আনা হয়। উনি শুনানিতে আমার পাসপোর্ট, বোর্ডিং পাস ইত্যাদি চেয়েছেন, যেটা আসলে বিচারিক কর্তৃপক্ষের এখতিয়ারের মধ্যে পড়ে না। তাছাড়াও ৪ বার শুনানির তারিখ পরিবর্তন করেছেন। এছাড়া আমার জবাব ওনারা গ্রহণ করতে চাননি, এই মর্মে আমার কাছে প্রমাণাদি রয়েছে। তদন্তে নির্দোষ প্রমাণ হওয়ার পরও আদেশে এই কর্মকর্তাকে সতর্ক করেন আব্দুর রহমান। আমি যোগদান করেছি, এটা তাদেরকে প্রমাণ দেওয়ার পর তারা শেষ পর্যন্ত আমাকে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে। আবার সেই সাথে আমাকে সতর্ক করলো। কিসের সতর্ক বা কী আচরণে সতর্ক হবে সেটা আসলে কথা উল্লেখ করেনি। এবং এই সতর্ক হওয়ার ব্যাপারটি আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগত প্রতিহিংসা পরায়ণতা থেকে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে পত্র দিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে জানানো হয় যে আমি প্রমোশনের জন্য এলিজিবল বা পদোন্নতি আমি পেতেই পারি। তারপরেও আমাকে কোনো কিছু না জানিয়েই পদোন্নতি বঞ্চিত করা হয় পরপর ২ বার। ২৪ সালের শেষের দিকে একবার, আর এই ২০২৬ সালের প্রথম দিকে। কাস্টমসের একজন ডেপুটি কমিশনার লিয়েনে ছিলেন জেনেভায় ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনে। এনবিআরের আন্দোলন চলাকালে সেই কর্মকর্তা জ্যেষ্ঠদের দুর্নীতি নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি পোস্ট দেন। এরপর তার লিয়েন বাতিল করেন আব্দুর রহমান।
এসবের বাইরে এনবিআর পৃথকীকরণ আন্দোলনের কারণে প্রায় অর্ধশত কর্মকর্তা কর্মচারীকে শাস্তি দেন আব্দুর রহমান। বাধ্যতামূলক অবসর দেন কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে। দুইজন সিনিয়রই বলেছেন যে কারো এগেইনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আপনারা তো ছিলেন, তো তখন তো আপনারা তো সব কভার করছেন। এ কথা কি সঠিক না? মিডিয়াতে তারা দুইজন বলেছেন যে কারো এগেইনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তারপর এত যে ব্যবস্থা নিল, 4-5 জন সিনিয়র অফিসারকে ফোর্স রিটায়ারমেন্ট দিয়েছে। এই অফিসারগুলোর ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখুক তো, দেখি। এবং শুধু অঙ্গীকার ভঙ্গ করেন নাই, অঙ্গীকার করে উনি নিষ্ঠুর আচরণ করেছেন। সাবেক চেয়ারম্যানের প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে এখনও অস্থির এনবিআর। রাজস্ব আদায়ের চেয়ে ভবিষ্যৎ নিয়েই চিন্তিত শাস্তিপ্রাপ্তরা। এনবিআর যে সমস্ত অফিসারগুলো ওই সময় আন্দোলন করেছিল, আমি শুধু এইটুকু যাব, একজন কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ভুল করতেই পারে, কিন্তু এখানে একটা জিনিস আমি খুব ভালোভাবে দেখার চেষ্টা করি, সেটা হলো যে এই ভুলটা কি উনি ওনার ব্যক্তিগত কোনো ইন্টারেস্টে করেছে কিনা। তাদেরকে সুযোগ দেওয়া উচিত যদি সংশোধন কেউ হতে চাই, এবং এই ভুলটা আমি যতটুকু জানি কেউ কার ব্যক্তিগত স্বার্থের কারণে করে নাই। আব্দুর রহমানের বিরুদ্ধে সাবেক সহকারীর ঘুষ নেয়ার তথ্য শুধুই কি অভিযোগ? আয়কর নথিতে মেলে এর প্রমাণ। নানা অসঙ্গতিতে ভরা এনবিআর এর সাবেক এই চেয়ারম্যানের কর নথি। পারিবারিক খরচ কম দেখিয়ে অবৈধ সম্পদ বৈধ করেছেন আব্দুর রহমান। ছেলে মেয়ের উচ্চশিক্ষার নামে বিদেশে পাঠিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। হাসনাত ইকবাল নামে এক ব্যক্তির কাছে গ্রহণ করেন ৮০ লাখ টাকা। সম্পদ গড়েছেন রাজধানীর লালমাটিয়া, ধানমন্ডি, ফার্মগেট, পূর্বাচল, বসুন্ধরা, গাজীপুর সহ বিভিন্ন স্থানে। অর্থ মন্ত্রণালয়ে বসে করতেন শেয়ার ব্যবসা। এসব বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাড়া দেননি আব্দুর রহমান খান। রুহুল আমিন, ৭১, ঢাকা। অবৈধ অর্ধশত ড্রেজার বেশিরে সুনামগঞ্জের দোয়ারা বাজারে খাসিয়ামারা নদীতে নির্বিচারে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ইজারার শর্ত না মেনে এমন উত্তোলনের কারণে নদীর দুই তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে বলছেন বাসিন্দারা। এতে বসতভিটা, রাস্তাঘাট, ফসলি জমি ও রাবার ড্যাম সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে। শহীদ নূর আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে প্রতিবেদন। সারি সারি ট্রলার আর বাল খেটে উঠছে বালি। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নোয়াপাড়া এলাকায় খাসিয়ামারা নদীতে শেষ রাত থেকে শুরু করে সারাদিন অর্ধশত ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। এই কাজ করছে মেসার শাহজালাল কনস্ট্রাকশন নামের একটি ইজারা প্রতিষ্ঠান। নোয়াপাড়া গ্রামের পাশে রাবার ড্যাম থাকায় সরাসরি নদীর ওই অংশে নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। এই সুযোগে নদীর এক পাশ থেকে বালু উত্তোলন করে পাইপ দিয়ে ড্রেজিংয়ের মাধ্যমে অপর পাশে থাকা বালখেডে লোড করা হচ্ছে। এলাকার মানুষের অভিযোগ, সুরমা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হারুনুর রশিদ নদী ইজারা নেওয়ার পর থেকেই এসব অবৈধ ড্রেজার নামানো হয়েছে। বালিটা যে বারকি দেখতেছেন, বারকি আছে, আসলে বালিটা মানে ডেজারে গুড়াই ফালালে বালিটা মানে ডেজারে কাইটা শুধুটাও লুট দেওয়া। রাস্তাঘাটে গাড়িটা একটু প্রচুর পরে, অ্যাম্বুলেন্স আইতাছে না, গাড়ি ঘোড়া আইতাছে না, মানে ঠেলা গাড়ি যাইতাছে না, এই কারণে অনেক লেজার দিয়ে দিচ্ছে। নদীপাড়ের বাসিন্দারা জানান, ড্রেজারের বিকট শব্দে সাধারণ জীবনযাপন থেকে শুরু করে শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। নৌকার বাড়ি আমার গড়দর গেছে গা, মানে লেদার বয়াইছে, আমি মানে কই যাচ্ছি। এই শব্দের লাগি আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে না, আমরা ঘরের ভিতরে বসতে পারি না, ঘুমাইতে পারি না। আমার ঘর একটা নিচে গা ভাঙ্গা, এরপরে আবার মেন ঘর আমার ধরে আছে। খাসিয়ামারা নদীতে ড্রেজারের মাধ্যমে এই ধ্বংসযজ্ঞ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ কর্মীরা। দিনে দুপুরে ড্রেজার চলছে, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি, ওনাদের সংশ্লিষ্টতা না থাকলে ড্রেজার চলতে পারে না। রাবার অক্ষত রেখে বালু পরিবহন কার্যক্রম চলা যায়, মৌখিক পারমিশন যেটা এটা এখানে আসে। স্থানীয় জনসাধারণের সাথে আলোচনা করে বালু পরিবহন কার্যক্রম চলতেছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খাসিয়ামারা নদীর রাবার ড্যাম এলাকায় রাবারের যেন ক্ষতি না হয় সেজন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ড্রেজারের মাধ্যমে উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। সেখানে আমরা একটু খতিয়ে দেখব, এবং যদি দেখা যায় যে এটা শব্দ দূষণের মাত্রা ক্রস করে ফেলতেছে, আমি ইজারাদারকে জানাবো, এবং ইজারাদারের মাধ্যমে হচ্ছে কি এটা তারা যাতে এটা একটা সহনীয় মাত্রায় যাতে নিয়ে আসে। খাসিয়ামারা নদী ও এর তীরবর্তী বসতি রক্ষার জন্য এসব অবৈধ ড্রেজার বন্ধ করার দাবি এলাকার মানুষের। হাসান আহমেদ, ৭১। বাংলাদেশ ভারত সম্পর্কের শীতলতা কাটছে ধীরে ধীরে। পর্যটন ভিসা চালু হওয়ায় এবং মেডিকেল ভিসা বাড়ায় স্বাভাবিক হচ্ছে মানুষের যাতায়াত। কলকাতার নিউ মার্কেট এলাকায় ফিরতে শুরু করেছে ব্যস্ততা। বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল এই এলাকার ব্যবসায়ীরা দেখছেন আশার আলো।
কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তীর তথ্যচিত্রে জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বিরা হোসেন। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ভারতের পর্যটন ভিসা চালু হয়েছে। পাশাপাশি বেড়েছে মেডিকেল ভিসার অনুমোদন। ফলে সড়ক ও আকাশপথে ভারতে বাংলাদেশি নাগরিকদের যাতায়াত বাড়ছে। পেট্রাপোল স্থলসীমান্ত দিয়ে 1.5-2 সপ্তাহ আগেও প্রতিদিন গড়ে প্রায় 1000 থেকে 1200 বাংলাদেশি ভারতে যাতায়াত করতেন। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2500-এ। অন্য স্থলবন্দর ও বিমানপথ মিলিয়ে প্রতিদিন ভারতে যাচ্ছেন 4000-এর বেশি বাংলাদেশি। বাড়তেই চলছে। আগে যেমন আমাদের গাড়ি আমরা ভোট দেখতাম যে গাড়ি 10 জন 12 জন, এখন দেখছি 20 তারিখ পর্যন্ত ফুল গাড়ি, সব ফুল ওদিক থেকে আসা। তবে এর বড় অংশই যাচ্ছেন চিকিৎসার প্রয়োজনে। পর্যটন ভিসায় যাচ্ছেন প্রায় 20%। আর এই পর্যটকদের অন্যতম প্রধান গন্তব্য কলকাতার নিউ মার্কেট। ভাষা, খাবার ও সংস্কৃতির মিল থাকায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় এই এলাকা। অনেকটাই সিচুয়েশনটা ভালো হয়েছে, এটা আমাদের মানে খুশির ব্যাপার আছে যে আবার আমরা ওই পুরনো দিনটা আমাদের দেখা যাবে। 80% ধরে নিন যে পেশেন্ট আসছে আর 20% টুরিস্ট ভিসাতে আসছে। মার্কুই স্ট্রিট, টোটিলেন, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট সহ নিউ মার্কেটের আশপাশে গড়ে উঠেছে অসংখ্য হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, মানি এক্সচেঞ্জ, পোশাক ও বিভিন্ন পণ্যের দোকান। এসব ব্যবসার বড় অংশই নির্ভর করে বাংলাদেশি ক্রেতা ও পর্যটকদের ওপর। ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ায় এখন ধীরে ধীরে বাড়ছে ব্যবসা। হোটেল থেকে পরিবহন, মানি এক্সচেঞ্জ সবখানেই দেখা যাচ্ছে পরিবর্তনের চিত্র। আশা এখন যেরকম পার্সেন্টেজ আসছে তাতে যদি এরকমই আরো বাড়তে থাকে তাহলে আশাবাদী আর মানে আরো অনেক বেটার হবে। খুশি তো সবসময় থাকি, আমরা কলকাতার লোক সবসময় খুশিতে থাকি। এবার প্যাসেঞ্জার বাড়লে আর একটু ভালো হবে। হ্যাঁ, এবং সব উভয় পক্ষেই আপনার বাংলাদেশের থেকে প্যাসেঞ্জার তারা আসছে, তারাও খুশি হবেন, আমরা ধরো ব্যবসা বললে আমরাও খুশি হব। তবে ব্যবসায়ীদের প্রত্যাশা শুধু চিকিৎসা নয়, পর্যটন ভিসায়ও বাংলাদেশি পর্যটকদের সংখ্যা আরো বাড়বে। কারণ সামনে রয়েছে স্কুলের ছুটি এবং পূজার মৌসুম। নিরাপত্তার ইস্যু নিয়ে আমি ফিল করিনি, অন্য কেউ ফিল করেছে কিনা সেটার উত্তর আমি দিতে পারবো না, কিন্তু আমার কাছে এই পর্যন্ত কোনো অনিরাপত্তাজনক কিছু মনে হয় না। করি যে আমাদের ট্যুরিস্ট ভিসাটা যদি আরো ইজি করে দেয় তাহলে বাংলাদেশের মানুষ কলকাতা আসতে পারবে, এদের দুই দেশের সম্পৃক্ততা আরো একটু ভালো হবে এবং ব্যবসা বাণিজ্য অনেক ভালো হবে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ওঠানামার প্রভাব পড়েছে মানুষের যাতায়াত ও ব্যবসায়। তবে সেই দূরত্ব কমিয়ে আবারও বাড়ুক দুই বাংলার মানুষের যোগাযোগ, এমনটাই প্রত্যাশা ভারতের ব্যবসায়ী ও বাংলাদেশি পর্যটকদের। দেওয়ান মোবাশ্বিরা হোসেন, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।